কবি নীরবে জন্ম দিয়েছেন কত রঙ্গ, তার জয়ধ্বনি বিপুল রবে দেবে সঙ্গ। আলোকবর্ষের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালজয়ী উপন্যাস শেষের কবিতা। চোখ রাখতে হবে 7ই অগাস্ট আলোকবর্ষের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রকাশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে আলোকবর্ষের বিশেষ নিবেদন হৃদয়ে রবীন্দ্রনাথ। গল্পের সূত্রধর সোনালী মৈত্র এবং মাসুম ফাদিকার, গল্প পাঠক অভিজিৎ বিশ্বাস, যোগমায়ার চরিত্রে শর্মিলা ফাদিকার এবং লাবণ্যের চরিত্রে সুচন্দ্রিমা হাটুয়া। শুরু হতে চলেছে 8ম অধ্যায়, লাবণ্য তর্ক। মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, সেজন্যই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমন তর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। ওকে সবই যদি ধরে রাখতে হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটতো বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার বড় ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষেদের দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না তার উপর দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটু অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেন, এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি, নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে নিয়ে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্য যে মানুষ তৈরি, তার কথা ছেড়ে দাও। সে তো মাটির মানুষ, সংসারের প্রতিদিনের চাপেই তার গরম পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে, সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে, সে যতই টানা হ্যাচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস, অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়, হাত করা হাতকে যেরকম পায় সেই আর কি। তুমি কি চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি, বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষকে নিয়ে কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না।
যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিস্তব্ধের ভেতর ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি পোকা থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতেই মরেই গেল, তাতেই বা কি? কেবল এইটুকুই দেখা চাই যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলুম, তুমি অমিতর কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিতও কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করল না। তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনি, কথা কইতেও পারিনি। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনি। কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখছি মা। সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের ওপর নুয়ে পড়ে তুমি হাতের মধ্যে মুখ ঢেকে রেখে কাঁদছো। এ তো ফিলোসফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও। মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? এই তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করব না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মধ্যে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নত মুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পড়ে অনেক ভেবে তোমার মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যেসব ভাব গড়ে তুলছ, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময় মনের যে সব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকে ছাড়ান দিতে চাও না। তার দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারে সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিল, তার থেকে তার মাথায় এই যুক্তি এসেছে। এও তো সূক্ষ্ম। যোগমায়ার মা ঠাকুরন এ কথা এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতে পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট। আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না। যা হয়েছে
এছাড়া যে আর কিছু যে হতে পারত, হে আমি মনেও করতে পারিনি। এক সময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবলই বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমারও জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছে। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। আমার মনে বলে যাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মনে বলে যাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মনে বলে যাই 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 গো। সকলে পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, নাই 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 গো। আমার মনে বলে যাই 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 গো, আমার মনে বলে যাই 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 গো। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় যে চলে, ভোরের তারা জাগবে বলে বলে সে। যাই 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 গো, আমার মনে বলে যাই 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 গো। আমার মনে বলে যাই 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 গো। সকলে পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, নাই 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 গো। আমার মনে বলে যাই 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 গো, আমার মনে বলে যাই 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 গো। যারে নাহি পাই গো, আমার মনে বলে যাই 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 গো। গল্পের সূত্রধর সোনালী মৈত্র এবং মাসুম ফাদিকার। গল্প পাঠে অভিজিৎ বিশ্বাস। যোগমায়ার চরিত্রে শর্মিলা ফাদিকার, অমিতের চরিত্রে বাল্মীকি মণ্ডল, লাবণ্যের চরিত্রে সুচন্দ্রিমা হাটুয়া। শুরু হতে চলেছে শেষের কবিতার নবম অধ্যায়, বাসা বদল। গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন 15 মধ্যে কলকাতায় ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন পেরোবে না। 1 মাস যায়, 2 মাস যায়, ফেরবার নামও নেই। শিলংয়ের বাসার মেয়াদ ফুরিয়েছে। রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের বাড়ির কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে। এক সময় ছিল গোয়ালার কি মালির ঘর। তারপরে একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মরে। তার বিধবা এটা ভাড়া দেয়। জালনা দরজা প্রভৃতির কার্পণ্যে ঘরের মধ্যে তেজ, মরুত, বোম এই 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত ছিদ্রপথ দিয়ে। ঘরের অবস্থা দেখে যোগমায়া একদিন চমকে উঠলেন। বললেন, বাবা, নিজেকে নিয়ে একই পরীক্ষা চলেছে। উমার ছিল নিরাহারের তপস্যা। শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন।
আমার হলো নিরাশ পাবের তপস্যা। খাট, পালং, টেবিল, কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেওয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পাহাড়ে। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, এটাতে বর চাচ্ছেন কন্যা। সেখানে নারদ ছিলেন ঘটক, এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছাতে পারেন, অগত্যা আমাকেই তার কাজটাও যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বলে, কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন, আমাদের বাড়িতেই এসে থাকো। থেমে গেলেন। ভাবলেন, বিধাতা একটা কাণ্ড ঘটিয়ে তুলছেন, তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে। নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছাড়াটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন, নড়বড়ে একটা 4 পেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল। প্রথমে নিজে নিজেই একচোট হেসে নিলে, তারপরে চলল কাব্যালোচনা। মনটা ছুটেছিল যোগমায়ার বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিলে বাধা। কারণ যেখানে কোনো প্রয়োজনই হয় না, সেই কলকাতায় অমিত কিনেছিল এক অনেক দামের বর্ষাতি। যেখানে সর্বদাই প্রয়োজন হয়, সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানেই ফেলে এসেছে। আর তা যদি না হয়, তবে সেই বুড়ো দেওদার গাছের তলে পড়ে আছে সেটা। যোগমায়া ঘরে ঢুকলেন। এ কি কাণ্ড অমিত! অমিত তাড়াতাড়ি টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্বন্ধ প্রলাপে মেতেছে। দশা আমার চেয়ে ভালো নয়। অসম্বদ্ধ প্রলাপ? অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়, অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্যই উপর থেকে উৎপাত ঘটলেই চারিদিকে এলোমেলো অশ্রুবর্ষণ হতে থাকে, আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপট লাগে তবে শোঁ শোঁ করে উঠতে থাকে দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেস্ট স্বরূপে মাথার উপর এক মঞ্চ খাড়া করেছি, ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানে নিরুপদ্রব হোম রুলের দৃষ্টান্ত। পলিটিক্সের একটা মূলনীতি এখানে প্রত্যক্ষ। মূল নীতিটা কি শুনি? সেটা হচ্ছে এই যে ঘরওয়ালা ঘরে বাস করে না, সে যত বড় ক্ষমতাশালী হোক না, তার শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে, তার যেমন তেমন ব্যবস্থাও ভালো। আজ লাবণ্যর পরে যোগমায়ার খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর স্নেহ করছেন, ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করে গড়ে তুলছেন। এত বিদ্যে, এত বুদ্ধি, এত পাস, অথচ এমন সাদা মুখ, গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি! আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্যের চেয়ে ওকে অনেক বেশি সুন্দর ঠেকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোন গ্রহের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে। সেই সোনার চাঁদ চিলিকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে। খামোকা বলে বসলেন কিনা বিয়ে করবেন না, যেন কোন রাজরাজেশ্বরী, ধনুক ভাঙা পণ। এত অহংকার সইবে কেন? পোড়া মুখে কে যে কেঁদে কেঁদে মরতে হবে। একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তার বাড়িতে। তারপর কি ভেবে বললেন, একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়েই চোখে পড়ল লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের ওপর শাল মেলে গোর্কির মা বলে গল্পের বই পড়ছে। ওর এই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরো বেড়ে গেল। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। কর্তামা, আজ বেরোতে ইচ্ছে করছে না। যোগমায়া ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। কেবলই মন বলছে, এলো বুঝি।
বাইরে দমকা হাওয়ার দৌরাত্মে পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনি ব্যতিব্যস্ত যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল। যাক সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে অমিতর দুহাত চেপে ধরে আজ বলে উঠি, জন্মে জন্মান্তরে আমি তোমার। আজ বলা সহজ, আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল। হু হু করে কি যে হেঁকে চলেছে তার ঠিক নেই। তারই ভাষায় আজ বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টিধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করেই কেউ শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে, অমনি উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে এলো, এরপরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব নৃত্যোন্মত্ত দেবতার মা ভৈরব আকাশে মিলিয়ে যাবে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়, তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে, সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কতদিন থেকে, কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যেই আমার প্রাণে আমার ইষ্ট দেবতা এতদিন অপেক্ষা করেছিলেন। স্পর্শ করলো আজ সেই কথাটি, আমার সমস্ত জীবন, আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ তাকে এমন করে বলতে লাগলো, সত্য, সত্য, এত সত্য আর কিছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরু ভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। তারপরে একটা গভীর অবসাদে তার মনটাকে ঢেকে ফেললে নিবিড় একটা নৈরাশ্যে। মনে হলো ওর জীবনে যা জ্বলবার তা একবার মাত্র দপ করে জ্বলে উঠে তারপরে গেল নিভে। সামনে কিছুই নেই। অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল। এই কিছু আগেই ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল, সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিলে। কিছু সময় গেল মন দিতে। তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারেনি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন, সত্যি করে বলো তো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বললে, এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। লাবণ্যর বুকের ভিতরটা ফুলে ফুলে উঠল, মুখ দিয়ে কথা বেরুলো না। এই মাত্র যে দশা ওর দেখে এলুম, বুক ফেটে যায়। এমন ভিক্ষুকের মতো কার জন্য এখানে ও পড়ে আছে? ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী, তা কি একটুও বুঝতে পারো না? চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল, আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবেই পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে।
ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিলুম সবচেয়ে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আর এক আরম্ভ, এই আরম্ভের শেষ নেই। আমার মধ্যে এ যে কত আশ্চর্য, সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে জেনেছে? যোগমায়া অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি। এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও, একটুও ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলছে, সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত, তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। দুজনে গেলেন অমিতর বাসায়। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনু লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনু লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায়, ওই বলা কারো পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, মেঘমল্লারে সারা দিল মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারা দিল মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারবার আজি বেলা, পথ বলিবার খেলা, মনু চায়, মনোহারবার আজি বেলা, পথ বলিবার খেলা, মনু চায়, হৃদয় জড়াতে কার চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মনু লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। গল্পের সূত্রধর সোনালী মৈত্র এবং মাসুম ফাদিকার। গল্প পাঠে অভিজিৎ বিশ্বাস। যোগমায়ার চরিত্রে শর্মিলা ফাদিকার, অমিতের চরিত্রে বাল্মীকি মণ্ডল, লাবণ্যের চরিত্রে সুচন্দ্রিমা হাটুয়া। শুরু হতে চলেছে শেষের কবিতার 10ম অধ্যায়, দ্বিতীয় সাধনা। তখন অমিত ভিজে চৌকির উপরে একতাড়া খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। টেবিলে এক দিস্তে ফুলস্কেপ কাগজ নিয়ে তার চলছে লেখা। সেই সময়েই সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিল। কারণ জিজ্ঞাসা করলে বলে,
সেই সময়েই তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে, বাদলের পরদিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো। সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল, সে কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে? অমিত বলে, মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়, তার কারণ একদিকে সংসারে সে মরে, আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। অমিতর ভাবখানা এই যে শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতটা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে, তেমনি আর একদিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনের অন্ধকারের উপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে। এই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদোষ ছায়ার মধ্যেই কাটিয়ে যায়, যে বাদুড় গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো, এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানবার, আর শ্রীহীনের যে দৈন্য সেইটা জানবার জন্যই তো আছো তুমি আমার মাসিমা। এমন ভেদবুদ্ধি কেন বাছা? নিজের গরজেই ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারেই পাওয়া যেতে পারে অমিত, অবাক ঢাকবার আর দরকার হবে না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্য ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথিউ আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ব প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাসনে তারে, সিক্ত চোখে যাসনে দাঁড়ি। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যে আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষে চাইতে। রত্নমালা আনবি যবে, মাল্য বদল তখন হবে, পাতবিকি তোর দেবীর আসন, শূন্য ধুলায় পথের ধারে। সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিলাম। পাতবার কিছুই নেই তো পাতব কি? এই ভিজে খবরের কাগজগুলো। আজকাল সম্পাদকই কালির ডাককে সবচেয়ে ভয় করি। কবি বলেছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকিনে। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধ্বনি, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দারিদ্র্যের, নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা। এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি, এই কুটিরের নাম দেব মাসতুত বাংলো। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা। এই কুটিরেও তোমার যে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ, মনে মনে নিশ্চয়ই জানো পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের উপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে। বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুইজনে খাটিয়াটার উপরে পাশাপাশি চুপ করে বসে রইল। এক সময় অমিতর মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদু স্বরে বললে,
আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতুবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা। কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভেবেছ? সে অকুল কোনো কালে কি পার হব? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যাইনি নিয়ে সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছালে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে সমস্ত আকাশের ছায়া পড়ে আজ সেইখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগত কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কে? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটিতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলুম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। ও হোয়াট ইজ দিস mysterious and uncapturable bliss that I have known yet seems to be simple as breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে। তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরনো সে যেন এই ধরনের চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মোৎসাত করতুম। विद्यापति कहें कैसे गुंगाएबी हरि बिने दिन रातिया। যাকে না হলে চলে না তাকে না পেয়ে দিনের পর দিন কাটবে, ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোখা আর কাউকে দিয়ে বসেন। হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না। আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলেমি তার ঠিক নেই। কলকাতায় যদি থাকতুম, তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মুরাদাবাদে দিতুম দৌড়। যদি জিজ্ঞাসা করতে মুরাদাবাদে কেন, তার কোনোই কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েলি চেষ্টা। দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময় অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বচনীয় ভাষা, সবচেয়ে ওই হাতে।
আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। আচ্ছা, তাই থাক। কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুগ্ধ থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো। আমিও মুক্ত ভালোবাসি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তাহলে আজ এই পর্যন্ত। আগামীকাল সন্ধ্যে 7টায় ফিরে আসছি শেষের কবিতার পরবর্তী অধ্যায় নিয়ে। চোখ রাখুন আলোকবর্ষের ইউটিউব চ্যানেলে।